আগামী মার্চের মধ্যে দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ব্যান্ডউইথ কাজে লাগাতে সুনির্দিষ্ট পরিকল্পনার পরামর্শ। খুলনার দাকোপে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে নেই নদী শাসন ব্যবস্থা, এখনো ভাঙন আতঙ্কে এলাকাবাসী। নতুন করে সমীক্ষা চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। চাঁদপুরে দেশের বৃহৎ সেচ প্রকল্পের মাধ্যমে জলাশয়ে চাষ করা হচ্ছে নানা প্রজাতির মাছ, সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, লাভবান হচ্ছেন খামারিরা। আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকে বরণ করে নিতে নবান্ন উৎসবে বাঙালির নানা আয়োজন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবীর রূপল। আগামী বছরের মার্চ মাসের মধ্যে দ্বিতীয় সাবমেরিন কেবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ, আর এর ফলে 1500 জিবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বিএসসিসিএল বলছে এর মাধ্যমে নতুন কয়েকটি দেশের সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশ। তবে বিপুল এই ব্যান্ডউইথ সঠিকভাবে কাজে লাগাতে দাম কমানোর পাশাপাশি ব্যবহারের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। বর্তমানে বিএসসিসিএল এর 200 জিবিপিএস ব্যান্ডউইথের মধ্যে দেশে ব্যবহার হচ্ছে মাত্র 70 জিবিপিএস। বাকি ব্যান্ডউইথ দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সাম্প্রতিক এক চুক্তির আওতায় ভারতের ত্রিপুরা রাজ্যে 10 জিবিপিএস রপ্তানি করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে আরো 1500 জিবিপিএস ব্যান্ডউইথ পেতে যাচ্ছে বাংলাদেশ। ব্যান্ডউইথ রিসিভ করার জন্য পটুয়াখালীর কুয়াকাটায় ল্যান্ডিং স্টেশন নির্মাণের যাবতীয় কাজ শেষ হয়েছে। কুয়াকাটা থেকে ঢাকা পর্যন্ত ব্যান্ডউইথ আনার জন্য যে লিঙ্ক দরকার, একটা হাই ক্যাপাসিটি লিঙ্কের জন্য আমরা রিকোয়েস্ট করেছি বহু আগে থেকেই বিটিসিএল এর কাছে, যেহেতু আমাদের এনটিটিএন লাইসেন্স নাই, তো এটা বিটিসিএল কে করতে হবে। আশা করা যায় যে হয়তো আমরা মার্চের মধ্যে লিঙ্কটা রেডি করতে পারতে পারি। ডেস্টিনেশন বেড়েছে, ব্যান্ডউইথের ক্যাপাসিটি বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন বাড়তি এই ব্যান্ডউইথ যাতে ফেলে না রাখতে হয় সেজন্য সুনির্দিষ্ট নীতিমালা করা প্রয়োজন। আমাদের কিন্তু অনেক ব্যান্ডউইথ না, আপনি 600 জিবি তো 600 স্পট বানিয়ে সেখানে দিয়ে দেন, দেখেন আপনি ব্যবহার করে কিনা। সাশ্রয়ী মূল্যে এফেক্টিভ ব্যান্ডউইথ মানুষের কাছে পৌঁছাই দিবে। সেজন্য কোথাও হয়তো ওয়্যারলেস লাগবে, কোথাও WLAN লুপ লাগবে, কোথাও হয়তো ওয়াইফাই করতে হবে। সুযোগটা আমাদের অবারিত করতে হবে এবং সবার জন্য এটা উন্মুক্ত করতে হবে। পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবা সহজে পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। খুলনার দাকোপবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে 2টি বোল্ডারে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। কিন্তু মেগা বাজেটের এই প্রকল্পের আওতায় নদী শাসন ব্যবস্থা না থাকায় হতাশ এলাকাবাসী। এদিকে নদী ভাঙন প্রবণতা বেড়ে যাওয়ায় নতুন করে সমীক্ষা চালানোর দরকার বলে মনে করেন পানি বিশেষজ্ঞরা। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, প্রথম সমীক্ষা চালানোর সময় ভাঙনের প্রবণতা কম থাকায় নদী শাসনের বিষয়ে কম গুরুত্ব পায়। আবুল বাশারের ক্যামেরায় তরিকুল ইসলামের প্রতিবেদন। ঢাকি, সুতারখালী, শিবসা ও ভদ্রা নদী দ্বারা বেষ্টিত উপকূলীয় উপজেলা দাকোপবাসীর সারা বছর কাটে ভাঙন আতঙ্কে। 2009 সালের 25 মে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে উপজেলার 100 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর থেকে প্রতিনিয়ত ভাঙনে অনেক বসতবাড়ি বিলীন হয়ে গেছে নদীগর্ভে। এই অবস্থায় পানি উন্নয়ন বোর্ডের সমীক্ষার পর বিশ্বব্যাংকের অর্থায়নে দাকোপ উপজেলার 32 ও 33 নম্বর পোল্ডারের 100 কিলোমিটার বাঁধ নির্মাণে 350 কোটি টাকার প্রকল্প গ্রহণ করে সরকার। কিন্তু প্রকল্পে নদী শাসনের কথা উল্লেখ না থাকায় নির্মিতব্য বাঁধের অস্তিত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণ। নদী ভাঙনের যে গতি, তাদের যে স্রোতধারা এবং সেটা রয়ে গেছে, শুধু বাঁধটা উঁচু করা হচ্ছে, কিন্তু ওই বাঁধ অনতিবিলম্বে 1 বছর 2 বছরের মধ্যে আবার নদীগর্ভে চলে যাবে। নদী শাসন করে এ বাঁধটা করা হোক, তাতে সরকারের অর্থ নষ্ট হবে না এবং আমাদের এলাকার বাসীও এখানে অন্তত বসবাস করতে পারবে। এদিকে দাকোপে নদী ভাঙন প্রবণতা বেড়ে যাওয়ায় স্থানীয় জনসাধারণের দাবিকে গুরুত্ব দিয়ে নতুন করে সমীক্ষা চালানোর উপর গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা। নদীর গতি প্রবাহ, মাটির গতি প্রকৃতি এবং নদীর পানির যে গতি প্রকৃতি
উপরের দিকে এবং নিচের দিকে সবকিছুকে মিলিয়ে কিন্তু অ্যাসেসমেন্টটা করতে হবে। এই অ্যাসেসমেন্ট যতটা স্বচ্ছ হবে, যেখানে ইঞ্জিনিয়ারিং সেকশন বা পানি উন্নয়ন বোর্ড যে কাজ করবে সেটি তত বেশি টেকসই হবে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, বর্তমানে ভাঙনের প্রবণতা বেড়ে যাওয়ায় নতুন করে সমীক্ষা চালানোর বিষয়টি ভাবা হচ্ছে। প্রকল্পে যে পরিমাণ নদী শাসনের সংস্থান আছে তার চেয়ে আরো 5 থেকে 6 কিলোমিটার নদী শাসন প্রয়োজন হতে পারে। এটার যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে, তারপর প্রপার চ্যানেলের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকে প্রস্তাব যাবে। দাকপের 2টি পোল্ডারের মধ্যে 32 নম্বর পোল্ডারের কামারখোলা ও সুতারখালী ইউনিয়ন ভাঙনের জন্য অধিক ঝুঁকিপূর্ণ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে পালিত হচ্ছে নবান্ন উৎসব 1423। বরাবরের মতো ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসে এই আয়োজন। নাগরিক জীবনে গান, নৃত্য আর সুরের ঝংকারে গ্রামীণ আবহে বুঁদ হয়েছিলেন আগত সবাই। আগামীতে রাষ্ট্রীয়ভাবে নবান্ন উৎসব পালনের দাবি জানিয়েছেন আয়োজকরা। হেমন্তের হালকা শীতল মিষ্টি সকাল, বাঁশির সুরের মূর্ছনায় গ্রামীণ ঐতিহ্য আর সংস্কৃতির মিশেলের এই আয়োজন জানান দিচ্ছে নবান্ন উৎসবের। আবহমান কাল ধরে চলে আসা গ্রাম বাংলার এই লোকপ্রিয় উৎসব যেন হাজির হয়েছে চারুকলা অনুষদের বকুলতলায়। শহুরের ফ্ল্যাট সংস্কৃতিতে সময় কাটানো মানুষেরা কিছুক্ষণের জন্য হারিয়ে গেলেন সেই নবান্নে। শুধু ফসলি না, পিঠা পুলি যে বানানো হচ্ছে, যে শীতের যে আমেজ শুরু হবে, এই হেমন্ত নবান্ন দিয়ে কিন্তু শুরু হয়। এই অনুষ্ঠান একটি মানুষকে মানুষ হিসাবে তার একটা দিনের জন্য এই নগর সভ্যতায় মনে হবে যে আমি গ্রামে ফিরে গেছি। নাচ দেখেছি, গান শুনেছি, পিঠা খেয়েছি, অনেক মজা করেছি। নবান্নের এই আয়োজনে রাষ্ট্র অংশগ্রহণ করুক সাড়ম্বরে, দাবি আয়োজকদের। মূল কৃষকদের তুলে আনার যে বিষয়টা, সেটি আমাদেরকে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা হয়তো সম্ভব হয়ে ওঠে না। তখনই সম্ভব হবে যখন সরকারিভাবে এটি আয়োজন শুরু হবে। নতুন প্রজন্মকে আমাদের এই সংস্কৃতি, আমাদের এই কৃষ্টি, হাজার বছরের ঐতিহ্যের সাথে পরিচিত করা। শেকড় ভুলতে বসা নাগরিক প্রজন্মকে শেকড়ের সন্ধান দেওয়ার জন্যই এই আয়োজন। এসো মিলি সবে নবান্নের উৎসবের এই আয়োজনের পুরোটা জুড়ে ছিল গ্রামীণ সংস্কৃতির ছোঁয়া, যা কিছুটা হলেও সাহায্য করেছে নিজের শেকড় চেনাতে। সকাল 8:45 আনুষ্ঠানিকভাবে নবান্নের উদ্বোধন করেন অর্থমন্ত্রী। আমরা সবাই বাঙালি এবং আমরা সবাই আমাদের দেশের উৎকৃষ্ট সব নাগরিক। আজকের দিনে এটাই হবে আমাদের প্রার্থনা। শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয় নবান্নের আয়োজন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী কলেজে নানা আয়োজনে পালন করা হচ্ছে নবান্ন উৎসব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি, নবান্ন উৎসবের যে শুরুটি সেটি কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে প্রচুর পরিমাণ শিক্ষার্থী তাদের স্ব যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে এসেছে এবং বিভিন্ন কিন্তু পিঠা পুলির আয়োজন তারা করেছে। এরই মধ্যে আমরা দেখছি সেই পিঠাগুলো কিন্তু পরিবেশন করা হচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন যে একে একে কিন্তু অনেকেই আসছেন এবং এই পিঠাগুলো কি কি পিঠা এখানে বানানো হয়েছে এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলছেন। তো আমরা এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে একটু কথা বলবো যারা এই পিঠাগুলো পরিবেশন করছেন। আচ্ছা, এখানে আপনারা কি কি পিঠা? এখানে আসলে বিভিন্ন ধরনের পিঠা আছে। এটা হচ্ছে হৃদয়হরণ, পাটিসাপটা, তারপর হচ্ছে তেলে পিঠা, পুলি পিঠা, অনেক ধরনের পিঠা আছে। যারা আমাদের মেয়েরা তৈরি করছে তারা অবশ্য এখনো পৌঁছায়নি, চলে আসছে, রাস্তায় আছে। আপনি শুনছিলেন যে বিভিন্ন ধরনের পিঠা পুলির আয়োজন করেছেন। এছাড়াও কিন্তু এই স্টেজের ঠিক বিপরীত দিকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। দিনব্যাপী এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাঙালির যে সংস্কৃতির যে গানগুলো, ঠিক এই ধারার গানগুলোকে কিন্তু এখানে পরিবেশন করা হচ্ছে। রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান যেটি বলছিলেন যে এই দিনটিকে তারা কিন্তু প্রতি বছরই উৎসব মুখর পরিবেশে উদযাপন করে থাকে। তো এইবারেও তারা এই উৎসবটি ঘটা করে পালন করছেন। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এই কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি র্যালি বের হয়েছিল এবং এই র্যালিটি পুরো শহর প্রদক্ষিণ করছিল। তো আমরা যে এখনো দেখানোর চেষ্টা করছি এই যে পিঠা পুলিগুলো তারা নিয়ে এসেছে।
এই পিঠাপুলিগুলো ঠিক এটির কিন্তু বিপরীত দিকেই সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গান পরিবেশন করা হচ্ছে। এরকম কিন্তু বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এই নবান্ন উৎসবটি পালন করা হচ্ছে। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে ঠিক এখানে এই নবান্ন উৎসবটি পালন করা হচ্ছে। তো আমরা এখানে রাজশাহী কলেজের স্যারকে আমরা দেখতে পাচ্ছি, যিনি আমাদেরকে স্যার জানাবেন যে আজকে আপনাদের কি কি আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবে। নবান্ন উৎসবে এটা জাতীয় এবং ঐতিহ্যবাহী জাতীয়ভাবে আমাদের পালন করা হচ্ছে নবান্ন উৎসব। আগে কখনো এরকম করে হতো না, এবার এই উৎসব আকারেই আসলে আনুষ্ঠানিকভাবে করা হচ্ছে জাতীয় উৎসবের মতো করেই। এই নবান্ন উৎসবে আমাদের কর্মসূচি ছিল 10:30টায় বর্ণাঢ্য র্যালি। আমরা গোটা শহরে র্যালি প্রদক্ষিণ করেছি আমাদের ছেলেমেয়েরা। তারপরে এখন আমাদের সাংস্কৃতিক পর্ব শুরু হবে 11টায়, এবং তার পর্ব একই সঙ্গে চলছে আমাদের পিঠা উৎসব। বিভিন্ন ধরনের পিঠা পুলির এখানে ছোট্ট ছোট্ট ছেলে আমাদের ছেলেরাই, মানে ছাত্রছাত্রীরাই, শিক্ষার্থীরাই এখানে ব্যবস্থা করেছে তার উৎসব। এবং বিকেলে আবার সাংস্কৃতিক পর্ব আছে এবং পিঠা উৎসব আছে। সারাদিন ব্যাপী আমাদের টানা অনুষ্ঠান এখানে রাজশাহী কলেজে। আপনি শুনছিলেন রূপল যে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এই নবান্ন উৎসব হচ্ছে। বাঙালির যে বাঙালির যে ঐতিহ্য সেটা কি ধরে রাখতেই মূলত এই অনুষ্ঠানটি উদযাপন। তো এই ছিল রূপল আমার কাছে রাজশাহী থেকে নবান্ন উদযাপনের খবর। রাজশাহী কলেজে নানা আয়োজনে পালন করা হচ্ছে নবান্ন উৎসব, আর সেখান থেকে আমাদের খবর জানাচ্ছিলেন সাইফুর রহমান রকি। সিলেটের কলেজ ছাত্রী খাদিজাকে হত্যা চেষ্টার মামলার আসামি বদরুলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। এই মুহূর্তে আদালত চত্বরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইকরাম। রূপল, আপনি জানেন যে গত 3 অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে বদরুল। সেই বদরুলের কে একমাত্র আসামি করে গত 8 নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আজকে ছিল সেই চার্জশিট গ্রহণের তারিখ। অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, আমার পিছনে সেই আদালত, সেই আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এই চার্জশিট গ্রহণ করে পরবর্তী কার্যক্রম অর্থাৎ বিচার কার্যক্রম পরিচালনার জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বদলি করেছে। এবং আগামী 29 নভেম্বর অর্থাৎ এই মাসেরই 29 তারিখ সেই খাদিজার উপর হত্যা প্রচেষ্টার মামলার কার্যক্রম শুরু হবে। এবং এই মামলার 326 ও 307 ধারায় চার্জ গ্রহণ করা হয়েছে। এবং এই দুটি ধারায় মারাত্মকভাবে হত্যার উদ্দেশ্যেই জখম করা হয়েছে, মারাত্মক অস্ত্রের আঘাত রয়েছে শরীরে। এই ধারায় তাদেরকে এই ধারায় চার্জ গ্রহণ করা হয়েছে। এবং আগামী যে 29 তারিখ যেই শুনানির তারিখ, সেই শুনানির তারিখের দিনই চার্জ গঠন করা হবে এবং সেই দিন থেকেই মামলার কার্যক্রম পরিচালিত হবে। আজকে এই আদালত প্রাঙ্গণে হাজির করা হয়েছে এই মামলার একমাত্র আসামি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী বদরুল আলমকে। এবং বদরুল আলম এই মামলা পরিচালনা করছেন মহিলা আইনজীবী সমিতি এবং মহিলা আইনজীবী সমিতি আশা করছেন এই মামলায় বদরুলের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হবে, এমনটি আশা করছেন খাদিজা চাচা এই মামলার বাদী আব্দুল কুদ্দুস। এবং এই মামলার বদরুলকে হাজির করা উপলক্ষে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বদরুলকে এক নজর দেখার জন্য প্রচুর উৎসুক জনতা সকাল থেকে এই আদালত প্রাঙ্গণে ভিড় করেছিল। রূপল, এই ছিল খাদিজা হত্যা প্রচেষ্টার মামলার চার্জ গ্রহণের সর্বশেষ খবর। সিলেটের কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার আসামি বদরুলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। আর আদালত প্রাঙ্গণ থেকে খবর জানাচ্ছিলেন ইকরামুল কবির। 9 বছর পেরিয়ে গেলেও প্রলয়ঙ্কারী সিডরে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী ও বাগেরহাট সহ বিভিন্ন জেলার বেড়িবাঁধ আজও মেরামত করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, বাঁধ সংস্কার ও নতুন উঁচু বাঁধ নির্মাণের দাবি জানালেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। পাশাপাশি নদী তীরবর্তী এই জেলাগুলোতে নির্মিত হয়নি পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। এ অবস্থায় দুর্যোগ প্রবণ এলাকার লাখ লাখ মানুষ দিন কাটাচ্ছেন শঙ্কায়। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাইলের পর মাইল এই ভাঙা রাস্তা মনে করিয়ে দেয় 9 বছর আগে উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ সিডরের স্মৃতি। প্রকৃতির বুকে আজও জীবন্ত হয়ে আছে 2007 সালের 15 নভেম্বর সেই ভয়াবহতা।
বারবার আশ্বাসের বাণী শোনানো হলেও ধ্বংসস্তূপে পরিণত হওয়া পটুয়াখালীর লোকালয় আজও তেমনি পড়ে আছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে বাঁধগুলো হয়ে পড়েছে অকার্যকর। এতে জোয়ার এলেই প্লাবিত হয় গোলখালী, লোহালিয়া, পায়রাগঞ্জ সহ জেলার বিস্তীর্ণ জনপদ। বেরিবেত নাই, হবদা নাই, সুলিজ নাই, এই কারণে তো আমাদের লোক দেশে এত লোক মারা যায় বন্যায়। 9 বছর তো এই রাস্তাটা এত ভাঙছে আর এত আমরা নিজেরাই মারি কেটে বাঁধছি। এই 9 বছরের মধ্যে আমরা বেরিবেত পাই নাই। এইবারে যে সিনকেল দিয়েছিল, সিনকেলে আমরা হতাহঙ্গ হয়ে গেছি। মনে করছি যে আমরা আবার সিটিয়ারের এলাকায় বুঝি পড়লাম। অবশ্য দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা। নদীর তীরে কিছু অংশ ভাঙন আছে, সেটা আমরা পরিকল্পনা দিয়েছি এবং আগামী শুষ্ক মৌসুমে সেটাও আমরা কার্যক্রম শুরু করব। কিছু কিছু জায়গায় নদী ভাঙনজনিত কারণে বেড়িবাঁধ মাঝে মাঝে আউট হয়ে যায়, সে জায়গাগুলো আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নিচ্ছি এবং এখনো কিছু কাজ চলমান আছে। 9 বছর পরেও অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে প্রলয়ঙ্কারী সিডরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিষখালী নদী তীরবর্তী ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুর উপজেলার অধিকাংশ বেড়িবাঁধ। স্থানীয়দের দাবি, বারবার আশ্বাস দেয়া হলেও বাঁধ সংস্কারে পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি এ জেলায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র না থাকায় দুর্যোগে জীবন বাঁচানো নিয়ে শঙ্কিত তারা। এছাড়া সিডরে ক্ষতিগ্রস্ত বাগেরহাট, পিরোজপুর ও সাতক্ষীরার বিস্তীর্ণ জনপদ আজও বয়ে বেড়াচ্ছে ভয়াবহ সিডরের সেই ক্ষতচিহ্ন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। একই অবস্থা বরগুনাতেও। এখনো নির্মিত হয়নি পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র, সংস্কার করা হয়নি বাঁধ। এম এ আজিমের তথ্য ও এস এম সিফাতের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2007 সালের 15 নভেম্বর ঘন্টায় 260 কিলোমিটার বেগে বাতাসের সাথে স্বাভাবিক জোয়ারের চেয়ে 10 থেকে 12 ফুট উচ্চতার পানি আঘাত হানে বরগুনায়। ক্ষতিগ্রস্ত হয় 68,000 ঘরবাড়ি, নষ্ট হয় 37,000 একর জমির ফসল, আর প্রাণ হারায় 1,435 জন মানুষ। ভয়াবহ দিনটির কথা স্মরণ করলেই এখনো আঁতকে ওঠে উপকূলবাসী। এই গাছ ভাঙে ঘর পরে হইতে পরে পানি যেরকম বাতের ফাইলে উঠলে ওরকম উঠলে ফসাই উঠছে। কোন রকম আর কি পরান্ডা লইয়া বাঁচি আছি। এখানে মরছে 5 জন, ওখানে মরছে 10 জন। রাস্তায় উঠতে দেখি ঘর দরজা কিছু আনলে না, গাছ গোছ সব ছোলানো সব উগলে ভেঙে চুরে গেছে। প্রতি বছর সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কোটি কোটি টাকা খরচ করেছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু সুফল পায়নি উপকূলবাসী। প্রতি বছরই বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। সচেতন নাগরিকদের মতে সিডরের ক্ষত এখনো ভোগান্তিতে ফেলছে উপকূলবাসীকে। বেড়িবাঁধ ওই যে জায়গা দিয়ে ভেঙেছিল সিডরে, সেই জায়গাগুলো কোনো রকম মেরামত মাঝে মধ্যে করা হয়, আবার সেগুলো প্রতি বছরই ছুটে যাচ্ছে। যখন ঝড় বা জলোচ্ছ্বাস আসে তখন পানি আরো বেড়ে যায় এবং মানুষের দুর্ভোগ শুরু হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদী ভাঙনের কারণে বেড়িবাঁধ টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তবে শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিলেন এই কর্মকর্তা। বিশ্বব্যাংকের সহায়তায় ইসিআরআরটি এর আওতায় আমাদের 22টি পোল্ডারের মধ্যে প্রায় 10টি পোল্ডার পুনর্বাসনের আওতায় আছে। স্থানীয়রা বলছেন, সিডরের সময় পর্যাপ্ত সাইক্লোন শেল্টার না থাকায় নিরাপদে আশ্রয় নিতে না পেরে অনেকে মারা গেছে। বাসায় নিয়ে গেছে, কই নিয়ে গেছে কোনো খবরই নেই, পাইছে মরা। আমাগো এখানে সাইক্লোন সেন্টার নাই, টোটালি নেই। চালি আছে, হ্যাঁ তো আমরা যাইয়া কুলিতেই নেই। তবে প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, বিষয়টিকে গুরুত্ব দিয়ে সাইক্লোন শেল্টার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। আরো 400টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র যাতে করা হয়, তাহলে আমরা মানুষকে সহজেই সেই সমস্ত আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিতে পারবো এবং ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি অনেকটা আমরা কমানো সম্ভব হবে। বরগুনা জেলায় 365টি সাইক্লোন শেল্টার রয়েছে, যেখানে জেলার প্রায় 12 লাখ মানুষের মধ্যে মাত্র 1.5 লাখ মানুষ আশ্রয় নিতে পারে। সময় সংবাদ, বরগুনা। রাজধানী ধানমন্ডির ড্রিক গ্যালারিতে শীতকালীন মেলার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী শুভ খান, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। শুভ। রূপল, আমি এখন ধানমন্ডির ড্রিক গ্যালারিতে রয়েছে, যেখানে শীতকালীন পোশাক প্রদর্শনী চলছে। তো সকাল 11টার দিকে এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যে কারণে কিন্তু এখন ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম। তবে এখানকার যারা স্টল মালিকরা রয়েছেন তারা বলছে যে মূলত বিকেলের দিকে কিন্তু এখানে ভিড় হয়ে থাকে। আমি যদি এখানকার একটু পোশাক প্রদর্শনী পোশাকগুলো একটু দেখানোর চেষ্টা করতে, আপনি পাবেন যে এখানে কিন্তু 3 পিস, এর পাশাপাশি হচ্ছে বোরকা সহ জুয়েলারি পণ্যগুলো রয়েছে, সে পণ্যগুলো কিন্তু চলছে আর কি। তো এখানে মূলত যারা অনলাইন শপিং ব্র্যান্ড গুলো রয়েছেন তারা অংশ নিয়েছেন। এখানকার দুটি ফ্লোরে মোটামুটি প্রায় 27 থেকে 28টি যে অনলাইন ব্র্যান্ড তারাই মূলত এখানে অংশ নিয়েছেন এবং
এখানকার তাদের যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে কিন্তু তাদের পোশাক এবং তাদের যে পণ্যগুলো রয়েছে সেগুলো মূলত প্রদর্শন করছে। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে যারা মূলত ভিড় ভাট্টার ভয় এড়িয়ে যারা কেনাকাটা করতে চান তারাই মূলত এখানে আসছেন এবং পছন্দের পণ্যটি কিনে নিচ্ছেন। এখানকার যারা মালিক রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে এই যে অনলাইনে শপিং ব্র্যান্ডগুলো রয়েছে এখানকার ক্রেতারা কিন্তু মূলত কম্পিউটার স্ক্রিনে পণ্য দেখে কিন্তু তারা পছন্দ করে থাকেন। তবে তাদের যে পোশাকের মান, গুণগত এবং নকশা এবং বিষয় কিন্তু সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরার লক্ষ্যে কিন্তু তারা এই প্রদর্শনীর আয়োজন করেছেন এবং তারা বলছেন যে এর মাধ্যমে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের সাথে তাদেরকে এবং সরাসরি একটা মিথস্ক্রিয়ার সুযোগ করে তারা ধরনের প্রদর্শনী আয়োজন করছেন। তারা বলছেন যে প্রার্থীদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে এবং সময় যত গড়বে তাদের বিক্রি এবং বেড়ে যাবে এবং 17 নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। সকাল 11 থেকে রাত 8টা 8:30 পর্যন্ত ক্রেতা দর্শনার্থীদের জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকে। এখানকার রাজধানী ধানমন্ডির ড্রিক গ্যালারি থেকে শীতকালীন মেলার খবরাখবর জানাচ্ছিলেন রিপোর্টার শুভ খান। চাঁদপুর ও পাশের লক্ষ্মীপুর জেলার 6টি উপজেলা নিয়ে দেশের অন্যতম বৃহত্তম সেচ প্রকল্প চাঁদপুরে। এই প্রকল্পের বিভিন্ন খাল, বিল আর জলাশয়ে চাষ হচ্ছে নানা প্রজাতির মাছ। এতে লাভের মুখ দেখছেন খামারিরা, তাই মাছ চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। সংশ্লিষ্টরা বলছেন স্থানীয় চাহিদা মিটে এখানকার মাছ সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ফারুক আহমদের তথ্য ও কৃষ্ণকান্তদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ৫৪,০০০ হেক্টর জমি নিয়ে চাঁদপুর সেচ প্রকল্প। ডাকাতিয়া নদী সহ অসংখ্য খালবিল এবং রিং বাঁধ রয়েছে এই প্রকল্পের অভ্যন্তরে। সামনে শীত, পানির স্তর নেমে যাচ্ছে খাল, বিল আর জলাশয় থেকে। খামারগুলোতে চলছে মাছ ধরার ধুম। চাষ করা মাছ শিকারে ব্যস্ত জেলে আর খামারিরা। জালে ধরা পড়ছে রুই, কাতল, মৃগেল সহ নানা প্রজাতির মাছ। শুধু মাছের খামারিদের নয়, আয়ের পথ তৈরি হয়েছে অনেকেরই। তাদের পরিবারে এসেছে আর্থিক সচ্ছলতাও। এখন মনে করেন ঐক্যবদ্ধ চাষ করিয়া মাছ আমগো ভালো ফলন হয়, লাভবান হয় কিছু। এবারও আশা করি ভালো অবস্থায় আছে আমাকে। লাভের মুখ দেখায় সেচ প্রকল্পের অভ্যন্তরে মাছ চাষে জড়িত এখন কয়েক হাজার মানুষ। এতে শুধু কর্মসংস্থানই নয়, খামারিরা জানালেন উৎপাদিত মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। বেকার আসছিলাম যে অনকর্ম করে খাইতেছে। 100 সদস্য খাইয়া দিয়ে আছি, কোন রকম ভালোই আছি, সুখ শান্তিতে আনন্দেই আছি। আমাদের সাথে যারা জেলে বা যারা ডিউটি বা কর্মসংস্থান, প্রায় 20-25 হাজার লোকের কর্মসংস্থান করেছি। চাঁদপুর ডিস্ট্রিক্টের বাইরে সাপ্লাই করি, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, অন্যান্য জেলায়। জেলা মৎস্য বিভাগের কর্মকর্তা জানালেন জেলায় বদ্ধ এবং উন্মুক্ত জলাশয়ে মাছ চাষ দিন দিন বাড়ছে। 2015 সালে আমরা সকল উৎস থেকে 71,913 মেট্রিক টন মাছ পেয়েছি। বর্তমান বছর আশা করা যায় এটি 75,000 মেট্রিক টন ছাড়িয়ে যাবে। গত বছর জেলায় মাছের উৎপাদন হয়েছে প্রায় 72,000 মেট্রিক টন। চলতি বছর উৎপাদন বেড়ে 75,000 মেট্রিক টনে দাঁড়াবে বলে আশা মৎস্য বিভাগের। সময় সংবাদ, চাঁদপুর। মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটারের ল্যাবগুলোতে অধিকাংশ সময় বন্ধ থাকছে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের ইন্টারনেটমুখী করার সরকারি উদ্যোগ। শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত কম্পিউটার ক্লাস না হয় অনেকেই স্কুলের ল্যাবের কথা জানেন না। তবে শিক্ষকরা বলছেন বেশিরভাগ কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় ল্যাবের কাজ করতে সমস্যা হচ্ছে। মেহেরপুর থেকে মীর সৌদ আলী চন্দনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তৃণমূল শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে দক্ষ করতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সহায়তায় প্রতিষ্ঠা করা হয়েছে কম্পিউটার ল্যাব। অথচ মেহেরপুরের বেশিরভাগ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানেই নিয়মিত কম্পিউটার ক্লাস না হওয়া ও ল্যাবগুলো বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এজন্য শিক্ষকদের আন্তরিকতার অভাবকেই দায়ী করছে শিক্ষার্থীরা। বেশি জন উপস্থিত না থাকার কারণে ল্যাবে ক্লাস ভালোভাবে হয় না। আমাদের স্কুলে কম্পিউটার ল্যাব থাকা সত্ত্বেও কোনোদিন আমরা কম্পিউটার ল্যাবে ক্লাস করিনি। আমাদের কম্পিউটার ল্যাবটি সবসময় বন্ধ থেকে আমরা কম্পিউটার ক্লাস থেকে বঞ্চিত। তবে শিক্ষকরা জানান অধিকাংশ কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ায় নিয়মিত ল্যাব খোলা হয় না। সারা চেষ্টা করে আমরা এগুলা পার্টস না পাওয়ার কারণে বেশিরভাগগুলো অকেজ আছে। ছেলেদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং ধীরে ধীরে দেখা গেল ডেস্কটপ যেগুলো আছে এগুলো বেশিরভাগই নষ্ট হয়ে যায়। অবশ্য জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অকেজো কম্পিউটারগুলো দ্রুত সময়ের মধ্যে মেরামত করার আশ্বাস দিলেন। কম্পিউটারগুলো অচল হয়ে গেছে, সেগুলো আমরা দ্রুততম সময়ে
মেরামত করে ল্যাবগুলো পুনরায় চালু করার জন্য আমরা প্রধান শিক্ষকদেরকে তাগিদ দিয়েছি। জেলা শিক্ষা অফিসের তথ্য মতে মেহেরপুরে মোট মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 120টি। এর মধ্যে 100টি প্রতিষ্ঠানে সরকারি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। সময় সংবাদ, মেহেরপুর। বাংলাদেশের রফতানি বাড়াতে হলে দেশের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, আন্তর্জাতিক সরবরাহ চেইনে সংযুক্ত হওয়ার সুযোগ গ্রহণ এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে উৎপাদনশীলতা বাড়ানোর উপর জোর দেওয়া প্রয়োজন। গতকাল বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব সুপারিশ তুলে ধরা হয়। রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট ও বিশ্বব্যাংকের যৌথ অনুষ্ঠানে কথা বলা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত উপস্থিত ছিলেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়, শিল্প এলাকা কার্যকর ও দক্ষ জনবল তৈরি করা হলে বাংলাদেশ রফতানি এবং বিদেশি বিনিয়োগ বাড়বে। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ভিনসেন্ট পালমাডে বলেন, পূর্ব এশিয়ার দেশগুলোতে শ্রমিক মজুরি বৃদ্ধি পাওয়ায় বিদেশি উদ্যোক্তা ও ক্রেতারা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে মনোযোগী হচ্ছে। বাংলাদেশের উচিত অবকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করে সেই সুযোগ গ্রহণ করা। সমবায় ভিত্তিক উৎপাদন ও পণ্য বাজারজাতকরণে বর্তমান আইন উপযুক্ত নয়, যা সমবায়ের বিকাশেও বাধা সৃষ্টি করছে। গতকাল রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট এর আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এমন মত তুলে ধরেন। তারা অভিযোগ করেন, বর্তমান আইনে সমবায় সমিতি করার ক্ষেত্রে সব ক্ষমতা সমবায় নিবন্ধন কর্তৃপক্ষের হাতে থাকায় অনেক সময় এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সমবায়কারীরা। সমবায়মুখী যৌথ চাষাবাদ ও বিকল্প বাজার ব্যবস্থা শীর্ষক এ বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর সীমা জামান। এ সময় বক্তারা বাজার ধরতে ফসল উৎপাদনের ক্ষেত্রে জৈব উপকরণ ব্যবহারের উপর জোর দেন। কর্মদক্ষতা বৃদ্ধিতে কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আয়োজিত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার ও ব্র্যাক এর যৌথ উদ্যোগে সাভারে কারিগরি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। গতকাল আশুলিয়ার জিরাবুতে আয়াত স্কিল ডেভেলপমেন্ট সেন্টার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন আয়াত স্কিল ডেভেলপমেন্টের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত আমান। অনুষ্ঠানে আমান গ্রুপের ভাইস চেয়ারম্যান তাহসিন আমান ও ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক তাহসিনা আহমেদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ঝিনাইদহে এবি ব্যাংকের 101তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল শেরে বাংলা সড়কে এ শাখার উদ্বোধনে স্থানীয় সংসদ সদস্য আব্দুল হাই উপস্থিত ছিলেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ভোলায় যমুনা ব্যাংকের 107তম শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল ভোলা সদর রোডে নবারুণ সেন্টারে নতুন এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের এমডি AKM সাইফ উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন। পরে গ্রাহকদের সুবিধার জন্য একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়। দিনাজপুরের কাহারোলে ঐতিহাসিক কান্তিজিউ মন্দিরে চলছে মাসব্যাপী রাস উৎসব ও রাস মেলাকে ঘিরে দূর দূরান্ত থেকে আসা ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখর মন্দির এলাকা। সংশ্লিষ্টরা বলছেন, 400 বছরের পুরনো এই উৎসবে দেশি বিদেশে সব ধর্মের মানুষ উপস্থিত সুদৃঢ় করছে ধর্মীয় সম্প্রতি বন্ধন। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিল আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের ন্যায় এবারও পূর্ণিমা তিথিতে দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তাজিউ মন্দিরে শুরু হয়েছে মাসব্যাপী রাসমেলা। সোমবার সন্ধ্যা থেকেই মন্দিরের আঙিনায় পুণ্যার্থীদের জ্বালানো মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে গোটা মন্দির। মনোবাসনা পূরণের আশায় মন্দির দর্শন ও প্রার্থনার লক্ষ্যে ভিড় করছেন ভক্ত ও পুণ্যার্থীরা। উৎসব নির্বিঘ্ন রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। রাধাগোবিন্দের রাসলীলা দর্শন করা তো মানবের পক্ষে খুব কঠিন, তাকে আমরা অনুভব করতে আসছি আর কি। পৃথিবীতে শান্তি থাকে, এই নরলোকের শান্তি থাকে। আমরা এখানে ফিক্সড পুলিশের
ব্যবস্থা রেখেছি, তারা মোতায়েন রয়েছে বিভিন্ন পয়েন্টে, এবং পেট্রোল রেখেছি, পাশাপাশি আমরা সাদা পোশাকে ডিউটিতে নিয়োজিত রেখেছি। আর প্রায় 400 বছর ধরে চলে আসা এই উৎসবকে ঘিরে মন্দির এলাকায় বসেছে ঐতিহাসিক রাসমেলাও। এর বিভিন্ন স্টলে মৃৎশিল্প, কারুশিল্প ও খাবারের দোকানের পাশাপাশি রয়েছে সার্কাস ও পুতুল নাচ। মেলাকে ঘিরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত মন্দির এলাকা। আমরা রংপুর থেকে আসছি, এই ফার্স্ট টাইম পুরো ফ্যামিলি। ভক্তরা আজও রাস পূর্ণিমাকে অত্যন্ত আনন্দের সঙ্গে বরণ করে এই মিলন মেলাতে অবস্থান করে। আগত পুণ্যার্থী ও দর্শনার্থীদের সুবিধার্থে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। পুণ্যার্থীরা যাতে এখানে স্বচ্ছন্দে নিরাপদে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে এবং এখানে রিসাইড করতে পারে, তাদের খাওয়া দাওয়া থাকা সমস্ত ব্যবস্থা এখানে করা হয়েছে। 1752 সালে মন্দির প্রতিষ্ঠার পর রাজবংশের পরিবার প্রচলিত প্রথা অনুযায়ী প্রতি বছর ঢেপা নদী তীরের এই কান্তাজিউ মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে রাস উৎসব। সময় সংবাদ, দিনাজপুর। গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্য ও আকর্ষণীয় বান্ডেল অফারে নতুন স্মার্টফোন নিয়ে এলো গ্রামীণফোন ও লাভা। গতকাল রাজধানীর একটি হোটেলে গ্রামীণফোন ও লাভার কো ব্র্যান্ডেড লাভা আইরিশ 605 এবং লাভা আইরিশ 821 মডেলের স্মার্টফোন দুটির উদ্বোধন করা হয়। আধুনিক ক্যামেরা সম্বলিত লাভা আইরিশ 605 মডেলের স্মার্টফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 4,299 টাকা, আর লাভা আইরিশ 821 মডেলের ফোনটির দাম পড়বে 6,999 টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান সহ গ্রামীণফোন ও লাভার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্পেসিফিকেশন এবং সবকিছু মিলে এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে যে অনলাইন শপে পাবেন। সো গ্রামীণফোনের যতগুলো আই এম শিওর যে এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। রফতানি বাড়ায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে। এই সময়টা দেশটির অর্থনীতি সম্প্রসারিত হয়েছে 0.5%। অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে 2.2%। পাশাপাশি রফতানি বাড়ায় এ 3 মাসে বেড়েছে দেশের উৎপাদন খাতের কার্যক্রম। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর দেশটির রফতানিতে নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর ইয়েনের বিপরীতে কমেছে ডলারের মান। অর্থনীতি সম্প্রসারিত করতে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রণোদনা কার্যক্রম সফলতার মুখ দেখছে বলে মনে করেন বিশ্লেষকরা। 2019 সাল নাগাদ মূল্যস্ফীতি 2% উন্নীত করার লক্ষ্যমাত্রা রয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের। গেল প্রান্তিকে সম্প্রসারিত হয়েছে চীনা অর্থনীতি। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী এ সময়টা দেশটির উৎপাদন ও রফতানি খাত কিছুটা চাঙা হয়েছে। এ কারণে শিল্প কারখানাগুলোর প্রবৃদ্ধি বেড়েছে 6.1% পর্যন্ত। পাশাপাশি গেল প্রান্তিকে দেশটির খুচরা বিক্রি 10% বেড়ে পৌঁছেছে 3 লাখ কোটি ইউয়ানে। এছাড়াও চলতি বছরের প্রথম 10 মাসে দেশটির বিনিয়োগ বেড়েছে 8.3%। অর্থনীতির প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। লেনদেনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। স্টক এক্সচেঞ্জের আজকের ডিএসসির যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি যে ডিএসসি এক্স যে সূচকটি আছে অর্থাৎ প্রধান সূচক সেটি এখন অবস্থান করছে 4,662 পয়েন্টে এবং ডিএসসিএস অর্থাৎ সরিয়া ভিত্তিক সূচক যেটি অবস্থান করছে 1,119 পয়েন্টে। এছাড়া ডিএসসি 30 ইন্ডেক্সটি এখন অবস্থান করছে 1,754 পয়েন্টে এবং দেখা যাচ্ছে যে 3টি সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এই সূচকগুলোর অবস্থানের পাশাপাশি আমি লক্ষ্য করছি যে কয়েকটি প্রতিষ্ঠান লেনদেন করেছে তার মধ্যে 149টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, 92টি প্রতিষ্ঠানের দাম কমেছে। এছাড়া 41টি প্রতিষ্ঠানের দাম এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত 186 কোটি টাকার লেনদেন হয়েছে এবং দেখতে পাচ্ছি যে লেখচিত্রের মাধ্যমে যে শুরু সকাল 10:30 থেকে লেনদেনের পর থেকে এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টার বেশি লেনদেন হয়েছে এবং 1 ঘন্টার বেশি লেনদেন হওয়ার মধ্যে দেখা যাচ্ছে শুরুর দিকে দাম বেশ কিছুটা বেড়েছে এবং তার পরবর্তীতে কিন্তু ওঠানামার মধ্য দিয়েই লক্ষ্য করছি যে এই লেখচিত্রের মাধ্যমে যে ওঠানামার মধ্য দিয়ে লেনদেন পরিস্থিতি চলছে। এরপরে জানিয়ে দিতে চাই ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের খবর এবং টপ 20 শেয়ার লেনদেনকারী প্রতিষ্ঠান যেগুলো আছে তার মধ্যে প্রথম
এক নম্বরেই আছে স্কয়ার ফার্মা লিমিটেড, যেই প্রতিষ্ঠানকে সর্বশেষ 248 টাকা 40 পয়সা লেনদেন করেছে। সর্বোচ্চ দর উঠেছিল এই প্রতিষ্ঠানটির 251 টাকা এবং গতকাল এই প্রতিষ্ঠানটি 270 টাকা 60 পয়সায় লেনদেন শেষ করেছিল। ন্যাশনাল টিউব লিমিটেড 131 টাকা সর্বশেষ লেনদেন হয়েছে। 134 টাকা 20 পয়সায় সর্বোচ্চ লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির। এছাড়া বিডি থাই কোম্পানি, এই বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, এটি এখন দেখা যাচ্ছে যে সবশেষ লেনদেন করেছে 22 টাকা 50 পয়সা দরে। সর্বোচ্চ এই প্রতিষ্ঠানটি 22 পয়সা 80 পয়সা পর্যন্ত লেনদেন করেছে এবং গতকাল দেখা যাচ্ছে যে এই প্রতিষ্ঠানটি বিডি থাই অ্যালুমিনিয়াম, যেটি 21 টাকা 80 পয়সায় লেনদেন হয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে কালকে থেকে আজ কিছুটা দর বেড়েছে। এরপরে চতুর্থ অবস্থানে দেখতে পাচ্ছি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, এই প্রতিষ্ঠানটি 45 টাকা 50 পয়সা দরে সবশেষ লেনদেন করেছে, যেটি গতকালকেও কিন্তু এই একই রকম দেখা যাচ্ছে যে সকাল থেকে এবং গতকালকেও 40 এবং 45 টাকার মধ্যেই এই কোম্পানিটির লেনদেন ঘোরাফেরা করছে। এরপরে দেখতে পাচ্ছি ইস্টার্ন হাউজিং লিমিটেড 5 নম্বর অবস্থান করছে এবং 44 টাকা 70 পয়সায় সর্বশেষ এই কোম্পানিটি লেনদেন করেছে। গতকাল এই কোম্পানিটি 42 টাকা 80 পয়সায় দর নেমে গিয়েছিল, অর্থাৎ দেখা যাচ্ছে যে আজ কিন্তু এই কোম্পানিটির দর কিছুটা বেড়েছে। এরপরে 6 নম্বর অবস্থান আছে শাসা ডেনিমস লিমিটেড, দেখা যাচ্ছে যে 62 টাকা 80 পয়সায় সবশেষ লেনদেন করেছে। এরপরে কয়েকটি কোম্পানির নাম আমি জানিয়ে দিচ্ছি যে টপ 20 শেয়ারের মধ্যে ওরিয়ন ফার্মা আছে 7 নম্বর অবস্থানে, 8 নম্বর অবস্থান আছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, 9 নম্বর অবস্থানে আফতাব অটোস, এছাড়া 10 নম্বর অবস্থানে দেখতে পাচ্ছি ডোরেন পাওয়ার লিমিটেড, 11 নম্বর অবস্থানে দেখতে পাচ্ছি আইটি সলিউশন লিমিটেড, 12 নম্বর অবস্থানে গোল্ডেন হারভেস্ট লিমিটেড আছে এবং 13 নম্বর অবস্থানে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড আছে। এই পর্যন্ত শেয়ার বাজারের টপ 20 শেয়ারের মধ্যে প্রথম বেশ কিছু প্রতিষ্ঠানের নাম জানিয়ে দিলাম এবং তাদের লেনদেনের খবরাখবর জানিয়ে দিলাম। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবরাখবর। এই সময়ের বাণিজ্য শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আগামী মার্চের মধ্যে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে যুক্ত হচ্ছে বাংলাদেশ, ব্যান্ডউইথ কাজে লাগাতে সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার পরামর্শ। খুলনার দাকোপে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পে নেই নদী শাসন ব্যবস্থা, এখনও ভাঙনের আশঙ্কা এলাকাবাসী, নতুন করে সমীক্ষা চালানোর পরামর্শ বিশেষজ্ঞদের। চাঁদপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্পের মাধ্যমে জলাশয়ে চাষ হচ্ছে নানা প্রজাতির মাছ, সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, লাভবান হচ্ছেন খামারিরা। আজ পহেলা অগ্রহায়ণ, হেমন্তকে বরণ করে নিতে নবান্ন উৎসবে বাঙালির নানা আয়োজন। এই ছিল এ সময়ের বাণিজ্যের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ের।